আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাকিব স্টোরি লাউঞ্জ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি সাকিব। আজকে আপনাদের জন্য পড়ব রকিব হাসানের ৩ গোয়েন্দা সিরিজ থেকে প্রথম গল্প ৩ গোয়েন্দা। আজ পড়ছি এর ৩য় পর্ব। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। এবার চলুন রহস্যে ডুব দেয়া যাক। ফোকর দিয়ে লাঠি ঢুকিয়ে দিল আবার। পাথরে ঠেকালো লাঠির মাথা। দুজনে মিলে এপাশ থেকে ঠেলা লাগালো জোরে। প্রথমে নড়তে চাইল না পাথর, শেষ অবধি পরাজিত হতেই হলো। চাপা ভোঁতা একটা আওয়াজ তুলে বালিমাটি তার সঙ্গে পাথরের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিল নিজেকে। গড়িয়ে পড়তে লাগলো। পড়ার সময় কিছু আলগা সঙ্গীকে নিয়ে গেল সাথে করে। ফোকরের বাইরের মুখটা বড় হলো আরেকটু। ফোকরের ওপর দিকে একটা পাথর বেছে নিল কিশোর। কতখানি বড় পাথর ঠিক বোঝা যাচ্ছে না। লাঠির মাথা পাথরের নিচের দিকে ঠেকিয়ে ঠেলে যেতে লাগলো দুজনে। এক চুল নড়ল না পাথর। পরিশ্রমে দরদর করে ঘামছে দুজনে। পিচ্ছিল হয়ে আসছে লাঠি ধরা হাত, কিন্তু বিরত হলো না। বেশিক্ষণ আর অনড় থাকতে পারল না পাথর। হঠাৎ করে একটা শব্দ তুলে খুলে এলো বালিমাটির আকর্ষণ থেকে। বিশাল পাথর ধূপ করে আছড়ে পড়ল নিচের সঙ্গী সাথীদের ওপর। অনেকগুলো পাথরকে নড়িয়ে ফেললো ধাক্কা দিয়ে। সঙ্গে নিয়ে গড়াতে গড়াতে চলে গেল ঢাল বেয়ে। বেশ প্রশস্ত হয়ে গেছে এখন ফোকরের বাইরের দিকটা। এপাশটাও প্রশস্ত করতে লেগে গেল ওরা। খুব বেশিক্ষণ লাগলো না। ক্রল করে বেরিয়ে যাবার উপযোগী একটা সুড়ঙ্গ তৈরি করে ফেললো ওরা। কিশোর, তুমি একটা জিনিয়াস। প্রশংসা না করে পারল না মুসা। বেশি বাড়িয়ে বলছো, প্রতিবাদ করলো কিশোর। যা করেছি এর জন্যে প্রতিভার দরকার পড়ে না। বাঁচার তাগিদে মাথায় এসে গিয়েছিল বুদ্ধিটা, কিন্তু আমার মাথায় তো আসেনি। হয়েছে হয়েছে, বেরো এখন। বেশি নড়াচড়া করো না, ওপর থেকে পাথর পড়ে থেতলে যেতে পারে মাথা। খুব সাবধান পাকালো মাছের মতো দেহটাকে মুচড়ে মুচড়ে গর্তের বাইরে বের করে নিয়ে এলো মুসা। সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে মাথা ঢোকাতে বলল বন্ধুকে। বেশি কষ্ট করতে হলো না কিশোরকে। হাত ধরে টেনে ওকে গুহার বাইরে বের করে নিয়ে এলো মুসা। ঢাল বেয়ে নিরাপদ জায়গায় সরে এলো দুজনে। নিজেদের দিকে তাকাবার সময় পেল এতক্ষণে। সেরেছে, চেঁচিয়ে উঠল মুসা। কেউ দেখলে আমাদেরকেই ভূত ঠাউরাবে এখন। ও কিছু না, বলল কিশোর। কোনো সার্ভিস স্টেশনে থেমে হাত মুখ ধুয়ে নিলেই হবে। ভালো করে ঝাড়লে কাপড়েও বালি থাকবে না আর তেমন। এ অবস্থায় দেখা করতে হচ্ছে না মিস্টার ফিসফিসের সঙ্গে? এত কিছুর পরেও দেখা করতে যাচ্ছি আমরা? অবাক হয়ে বন্ধুর দিকে চাইল মুসা। কেন নয়, ওটাই তো আসল কাজ। সেজন্যই তো বেরিয়েছি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়া দিল কিশোর। সারা পথে পাথরের ছড়াছড়ি। হাঁটতেই কষ্ট হচ্ছে। এমনিতে যা লাগার কথা তার দ্বিগুণ সময় লেগে গেল পাথরটা পেরোতে। কাছে এসে ভয়ে ভয়ে দুর্গের সদর দরজাটার দিকে তাকালো মুসা। না, আজ আর ঢুকছি না, বন্ধুকে অভয় দিল কিশোর। এমনিতেই দেরি হয়ে গেছে। মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি। বাঁক পেরিয়ে এলো দুজনে। গাড়িটা দেখা যাচ্ছে। অস্থিরভাবে পায়চারি করছে হ্যানসন, উদ্বিগ্ন। কিশোর আর মুসাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সোফার। ফিরেছেন তাহলে? খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম। দুজনের সারা গায়ে একবার চোখ বোলালো সে। কোনো দুর্ঘটনা? তেমন কিছু না, জবাব দিল কিশোর। আচ্ছা, মিনিট 40-এর আগে দুটো ছেলেকে এদিক দিয়ে যেতে দেখেছেন? 40 মিনিট নয়, তারও বেশি আগে। গাড়িতে উঠতে বসতে বলল হ্যানসন। ক্যাসলের দিক থেকে ছুটে এলো দুটো ছেলে। আমাকে দেখেই পাশ কেটে একটা ঝোপের ওপাশে চলে গেল। খানিক পরে ইঞ্জিনের শব্দ শুনলাম। ঝোপের ওপাশ থেকে ছুটে বেরিয়ে এলো একটা নীল স্পোর্টস কার।
একে অন্যের দিকে চাইল মুসা আর কিশোর। মাথা ঝোঁকালো দুজনেই। টেরিয়ারের গাড়িটাও নীল রঙের স্পোর্টস কার। তারপর আগের কথার খেই ধরল হ্যানসন। পাথর গড়িয়ে পড়ার আওয়াজ শুনলাম। অপেক্ষায় রইলাম আপনাদের। দেরি হচ্ছে দেখে ভাবনায় পড়ে গিয়েছিলাম। আমার ওপর হুকুম আছে, কিছুতেই যেন গাড়িটাকে চোখের আড়াল না করি, কিন্তু আপনাদের ফিরতে একটু দেরি হলেই হুকুম অমান্য করতাম, না গিয়ে পারতাম না। ছেলে দুটো চলে যাওয়ার পর পাথর গড়ানোর আওয়াজ শুনেছেন? ঠিক নিশ্চিত হতে চাইছে কিশোর। নিশ্চয়, জবাব দিল হ্যানসন। এখন কোথায় যাব স্যার? 812 উইন্ডিং ভ্যালি রোড, যেখানে রওনা হয়েছিলাম। কেমন আনমনা মনে হলো কিশোরকে। বন্ধুর মনে এখন কিসের ভাবনা চলছে জানে মুসা। নিশ্চয় ভাবছে, পাথর ধসের আগেই যদি চলে গিয়ে থাকে টেরিয়ার, তাহলে পাথর ঠেলে ফেলল কে? পাশে বসা সঙ্গীর দিকে চাইল সে। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর, গভীর চিন্তায় মগ্ন। শুটকো নয়, তাহলে কে করলো কাজটা? আপন মনেই বিড়বিড় করলো কিশোর। একটা মানুষকে দেখেছি পাহাড়ের ওপর, সে তো মিথ্যে নয়। না, মিথ্যে নয়, বন্ধুর সঙ্গে একমত হলো মুসা। এবং ও মানুষই, ভূতপ্রেত কিছু নয়। ব্যাপারটা একটু অদ্ভুতই। বাস্তবে ফিরে এলো যেন কিশোর। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, হ্যানসন, একটা সার্ভিস স্টেশনে একটু রাখবেন, হাত মুখ ধুতে হবে। ঝেড়ে ঝুড়ে জামা কাপড় যতটা সম্ভব পরিষ্কার করে নিল দুই গোয়েন্দা। হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নিল। তারপর আবার এসে উঠল গাড়িতে। পাহাড়ি পথ ধরে আবার ছুটে চলল রোলস রয়েস। পাহাড়ের ওপাশে নিচের উপত্যকায় নেমে গেছে পথটা। ডানে মোড় নিয়ে আরও মাইলখানেক এগিয়ে গিয়ে মিশেছে উইন্ডিং ভ্যালি রোডে। শুরুতে পথটা বেশ চওড়া, দুধারে সুন্দর সুন্দর বাড়িঘর। ধীরে ধীরে সরু হয়ে গেছে। হঠাৎ করেই ঢুকে পড়েছে একটা গিরিপথে। দুধারে কোথাও কোথাও খাড়া পাহাড়ের দেয়াল, দুদিক থেকে চেপে ধরতে চাইছে যেন। অনেক বেশি ঘুরে ফিরে এগিয়ে গেছে পথ। হঠাৎ করেই কোনো এক পাশের দেয়াল যেন লাফ দিয়ে সরে যাচ্ছে। বেরিয়ে পড়েছে খানিকটা খোলা জায়গা। ছোটখাটো এক আধটা বাংলো মতে বাড়ি উঠেছে ওখানে। তারপরেই যেন আবার লাফিয়ে পথের গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে পাহাড়। এত বেশি ঘোরপ্যাচ বলেই পাথরটার নাম হয়েছে উইন্ডিং ভ্যালি রোড। একটা জায়গায় এসে আবার ওপরের দিকে উঠে চলল পথ। আরো সরি হয়ে আসতে লাগলো। কয়েলের মতো ঘুরে ঘুরে উঠে যাওয়া পথ হঠাৎ করে এসে শেষ হয়ে গেছে এক জায়গায়। তারপরেই গোল একটু সমতল জায়গা, পাহাড়ের মাথায় গাড়ি ঘোরানোর জায়গা। তার উল্টো দিকে খাড়া নেমে গেছে দেয়াল, তলায় গভীর খাদ, নিচে কঠিন পাথর। ঘোরানোর সময় ড্রাইভার একটু অসতর্ক হলেই তলায় গিয়ে আছড়ে পড়বে গাড়ি। গোলমতো জায়গাটায় এনে গাড়িয়ে থামিয়ে দিল হ্যানসন। জায়গা দেখে অবাকই হয়েছে যেন সে। চেহারাই জানান দিচ্ছে, পথের শেষ মাথায় চলে এসেছি। এদিক ওদিক চেয়ে বলল হ্যানসন, কই, কোনো বাড়িঘর তো চোখে পড়ছে না। ওই যে একটা মেল বক্স, হঠাৎ বলে উঠল মুসা। বাক্সের গায়ে লেখাটা পড়ল, প্রাইস 812। তার মানে কাছে পিঠেই কোথাও আছে বাড়িটা। গাড়ি থেকে নেমে এলো দুই গোয়েন্দা। ক্ষত বিক্ষত একটা ঝোপের পাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে মেল বক্স। ওটার ধার দিয়ে চলে গেছে একটা এবড়ো খেবড়ো পাথুরে পথ, জায়গায় জায়গায় ঝোপঝাড়। ওগুলোর মাঝখান দিয়ে সোজা উপরের দিকে উঠে গেছে পথটা। উঠে চলল দুজনে। শিগগিরই তাদের অনেক নিচে পড়ে গেল গাড়িটা। বেশ কয়েকটা ঝোপঝাড় পেরিয়ে এলো ওরা। ছোট্ট একটা জংলা মতো জায়গা পেরোতেই চোখে পড়ল বাড়িটা। পাহাড়ের ঢালে জোর করে বসিয়ে দেয়া হয়েছে যেন লাল টালির ছাদ দেয়া পুরনো টাইপের একটা স্প্যানিশ বাংলো। বাংলোর একপাশে পাহাড়ের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়া হয়েছে এক বিশাল খাঁচা, ছোটখাটো ঘরের সমান। ভেতরে পুড়ে রাখা হয়েছে অসংখ্য কাকাতুয়া। এক নাগারে কিচকিচ করে যাচ্ছে পাখিগুলো, হুড়োহুড়ি করছে, উড়ছে খাঁচার স্বল্প পরিসরে।
খাঁচার কাছে এসে দাঁড়িয়ে পড়ল দুজনে, চেয়ে আছে উজ্জ্বল রঙের পাখিগুলোর দিকে। এই সময় পেছনে শোনা গেল পায়ের আওয়াজ। প্রায় একই সঙ্গে ঘুরে দাঁড়ালো দুজনে। যে পথে এসেছে ওরা, সে পথেই আসতে দেখলো লোকটাকে। লম্বা, পুরো মাথা জুড়ে টাক, বিরাট সানগ্লাসের আড়ালে ঢাকা পড়েছে চোখ। এক কানের নিচ থেকে শুরু হয়েছে গভীর কাটা একটা দাগ, গলা বেয়ে নেমে গেছে নিচের দিকে, বুকের হাড়ের কাছে গিয়ে ঠেকেছে। কথা বলে উঠল লোকটা, গা ছমছম করা কেমন এক ধরনের ফিসফিসে আওয়াজ। খবরদার, যেখানে আছো দাঁড়িয়ে থাকো, এক চুল নড়বে না কেউ। স্থির হয়ে গেল দুজনেই। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লোকটা। বাঁ হাতে বাগিয়ে ধরে আছে একটা মাচেটে। রোদ লেগে ঝিলিক দিয়ে উঠেছে বিশাল ছুরির তীক্ষ্ণ ধার ফলা। এক পা দু পা করে এগিয়ে আসছে লোকটা, একটুও নড়বে না। ফিসফিসিয়ে উঠল আবার সে, প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। মূসার কাছে এই হুঁশিয়ারি অহেতুক। নড়ছে না সে এমনিতেই। হঠাৎ বিদ্যুতের চমক দেখা দিল তার আর কিশোরের মাঝামাঝি। দুজনের উরুর কাছ দিয়ে উড়ে গেল মাচেটে, ঘ্যাচ করে গিয়ে বিঁধল মাটিতে। হতাশ গলায় বলে উঠল লোকটা, উহ, গেল মিস হয়ে। সানগ্লাস খুলে আনলো চোখের ওপর থেকে। নীল আন্তরিক চোখে চেয়ে আছে ছেলেদের দিকে। খানিক আগের মতো ভয়াবহ আর লাগছে না এখন তাকে। তোমাদের পেছনে ঘাসের ভেতরে ছিল সাপটা, সাফাই গাইল লোকটা। র্যাটলার কিনা বুঝতে পারলাম না, বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, সেজন্যই ফসকে গেল নিশানা। সাদা লালে মেশানো একটা রুমাল বের করে ভুরুর কাছে ঘাম মুছল লোকটা। পাহাড়ের ওপাশে ঝোপঝাড় পরিষ্কার করছিলাম। বাজে জিনিস, দাবানল ছড়ানোর ওস্তাদ। ইস, ঘেমে নিয়ে গেছি একবারে। এক গ্লাস করে লেমনেড খেলে কেমন হয়, হ্যাঁ? লোকটার ফিসফিসানিতে অভ্যস্ত হয়ে পড়েছে ইতোমধ্যে দুই গোয়েন্দা। মূসা আন্দাজ করল গলার বিচ্ছিরি কাটাটাই ওই স্বর বিকৃতির জন্য দায়ী। বাংলোর দিকে হাঁটতে শুরু করলো হ্যারি প্রাইস। পিছু পিছু চলল দুই গোয়েন্দা। একটা ঘরে এসে ঢুকলো। একপাশে লম্বালম্বি পর্দা ঝুলানো, এপাশে একটা টেবিল, ঘিরে কয়েকটা ইজি চেয়ার। টেবিলে বড়সড় একটা জগে বরফ দেয়া লেমনেড। পর্দার ওপার থেকে ভেসে আসছে কাকাতুয়ার কর্কশ কিচিরমিচির। পাখি পুষে, পাখি বিক্রি করেই পেট চালাই আমি। জগ থেকে তিনটে গ্লাস লেমন ঢালতে ঢালতে বলল প্রাইস। দুটো গ্লাস তুলে দিল দুই কিশোরের হাতে। তোমরা খাও, আমি আসছি 1 মিনিট। সানগ্লাসটা টেবিলে নামিয়ে রেখে পাশের ঘরে চলে গেল সে। ধীরে ধীরে লেমনেডে চুমুক দিতে লাগলো কিশোর। চিন্তিত। মিস্টার প্রাইসকে দেখে কি মনে হয়? ভালোই তো, জবাব দিল মূসা। ফিসফিসানিটাই শুধু খারাপ লাগে, এমনিতে লোকটা মন্দ না। হ্যাঁ, বেশ মিশুক, কিন্তু মিথ্যে কথা বলল কেন? হাত তো দেখলাম পরিষ্কার, ঝোপঝাড় কাটলে কিছু না কিছু লেগে থাকতোই, কিন্তু মিথ্যা কথা বলবে কেন? এর আগে কখনো দেখিনি আমাদের। কোনো কারণ নেই, মাথা নাড়ল কিশোর। বুঝতে পারছি না। আরও একটা ব্যাপার, ঝোপ কাটতে যাক আর যেখানেই যাক, বেশিক্ষণ যায়নি। লেমনেডে বরফের টুকরো রেখে গিয়েছিল, খুব একটা গলেনি। তাই তো, কিছু একটা বলতে যাচ্ছিল কিশোর। প্রাইসকে ঢুকতে দেখে থেমে গেল। কাপড় বদলে এসেছে প্রাইস। গায়ে স্পোর্টস শার্ট, গলায় জড়িয়ে নিয়েছে একটা স্কার্ফ। কাটা দাগটা দেখলে অনেকেরই অস্বস্তি লাগে। ফিসফিস করে বলল লোকটা, কারো সঙ্গে কথা বলার সময় তাই স্কার্ফ জড়িয়ে নেই। অনেক বছর আগে মালয়ের এক দ্বীপে দুর্ঘটনায় পড়েছিলাম, তখন কেটেছে। সে যাকগে, তা তোমরা এখানে কি মনে করে? একটা কার্ড বের করে প্রাইসের দিকে বাড়িয়ে ধরল কিশোর। হাতে নিয়ে দেখল প্রাইস।
তিন গোয়েন্দা। বেশ বেশ, তা এখানে কি তদন্ত করতে এসেছো? কিশোর জানালো জন ফিল্বির ব্যাপারে কিছু আলোচনা করতে চায়। সানগ্লাসটা তুলে নিয়ে পড়ল প্রাইস। দিনের আলো সইতে পারি না, রাতে ভালো দেখি। তো ফিল্বির ব্যাপারে হঠাৎ এত আগ্রহ কেন তোমাদের? একটা আজব কথা কানে এসেছে, বলল কিশোর। জন ফিল্বি নাকি মরার পরে ভূত হয়ে গেছে, ঠাঁই নিয়েছে ক্যাসলেই, লোককে থাকতে দেয় না। জোর করে কেউ থাকতে চাইলে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কালো কাচের ওপাশে চোখ দুটো আবছা, দৃষ্টি তীক্ষ্ণ। দেখেছে কিশোরকে। আমিও শুনেছি, ফিসফিসিয়ে বলল লোকটা। ছবিতে ভূত প্রেত দ্বৈত দানবের অভিনয় করেছে জন। ভয় পেয়েছে দর্শককে, কিন্তু আসলে সে ছিল খুবই ভদ্র, লাজুক। খালি ফাঁকি দিত তাকে লোকে, ঠকাতো। বাধ্য হয়ে শেষে আমাকে ম্যানেজার রেখেছিল। এই যে এই ছবিটা দেখো। পেছনে টেবিলে রাখা ফ্রেমে বাঁধানো ছবিটা দেখালো প্রাইস। তুলে বাড়িয়ে ধরল কিশোরের দিকে। হাতে নিল কিশোর। মুসাও দেখল। দুজন মানুষ দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, হাত মেলাচ্ছে। একজন প্রাইস, আরেকজন তার চেয়ে বেটে, বয়সও কম। এই ছবিটায় পত্রিকায় ছাপা হয়েছিল। ফটোকপি করেছে রবিন। ছবির তলায় লেখা, প্রিয় বন্ধু হ্যারিকে জন। ছবি দেখেই আন্দাজ করতে পারছো কেমন লোক ছিল জন, বলল প্রাইস। লোকের সঙ্গে তর্ক করতে পারতো না সে, রাগারাগি করতে পারতো না। কানের নিচে কাটা জায়গায় একবার আঙ্গুল ছোঁয়ালো সে। আমাকে কেন জানি ভয় পায় লোকে, বেশি গোলমাল করে না। জনের অনুরোধে নিলাম তার ম্যানেজারি। অভিনয়ে আরও বেশি মন দিতে পারল সে। কাজটা শুধু তার পেশাই না, নেশাও ছিল। হলে বসে তার অভিনয় দেখে শিউরে উঠত দর্শক। সবাক চলচ্চিত্রের কদর বাড়ল। দেখা দিল বিপত্তি। ভীষণ চেহারার ভূতের তোতলামিতে লোকে হেসেই খুন। ভেঙে পড়ল জন। তখন তার মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছ। হ্যাঁ স্যার, বলল কিশোর, বুঝতে পারছি। আমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আমারও খুব খারাপ লাগে। হপ্তার পর হপ্তা পেরিয়ে গেল। ফিসফিসিয়ে বলে চলল লোকটা। ঘর থেকে বেরোয় না জন। একে একে বিদায় করে দিল চাকর বাকরদের। কি আর করব, ওর বাজার সদায় আমিই করে দিতে লাগলাম। চারদিক থেকে খবর আসছে তখন ছবিটার ব্যাপারে। যেখানেই দেখানো হচ্ছে হাসাহাসি করছে লোকে। অনেক বোঝালাম তাকে, লোকের কথায় কান দিতে মানা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। থামল প্রাইস। অপেক্ষা করে রইল দুই গোয়েন্দা। তারপর একদিন আমাকে ডেকে ছবিটার যে কয়টা প্রিন্ট আছে সব জোগাড় করে নিয়ে আসতে বলল জন। কেউ যেন আর না দেখতে পারে ছবিটা, কেউ যেন আর হাসাহাসি না করতে পারে। বেরোলাম। প্রচুর খরচ খরচা করে কিনে নিয়ে এলাম সবকটা প্রিন্ট। মরার উপর খাড়ার ঘা মারতেই যেন এই সময় এলো ব্যাংকের সমন। অনেক টাকা ধার হয়ে গেছে। শোধ না দিতে পারলে ক্যাসলটা দখল করে নেবে ব্যাংক। টাকা পয়সা জমাতো না জন। এক হাতে আয় করত, আরেক হাতে খরচ করত। ভেবেছিল বয়স কম, খ্যাতি হয়েছে, অনেক সময় আছে টাকা জমানোর। বলে যাচ্ছে প্রাইস। একদিন ক্যাসলের মেইন রুমে বসে আছি দুজনে। আলোচনা হচ্ছে বাড়িটা রাখতে পারবে কিনা সে ব্যাপারে। ও বলল মরে গিয়ে হলেও বাড়িটার দখলে রাখবে সে। তার দেহ পচে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু প্রেতাত্মা বেরোবে না ক্যাসল ছেড়ে। চুপ করলো প্রাইস। কালো কাচের ওপাশে আবছা চোখের দৃষ্টিতে নির্লিপ্ততা। কেঁপে উঠল একবার মুসা। ইয়াল্লাহ, মরে তাহলে সত্যি সত্যি ভূত হওয়ার ইচ্ছে ছিল ফিলবির? তাই তো মনে হচ্ছে, বলল কিশোর। আচ্ছা মিস্টার প্রাইস, ফিলবি তো খুব ভদ্র ছিল। এমন একজন লোকের প্রেতাত্মাও নিশ্চয়ই ভদ্রই হবে। লোককে সে ভয় দেখাচ্ছে, তাড়িয়ে দিচ্ছে ক্যাসল থেকে। বিশ্বাস হতে চায় না। ঠিকই, একমত হলো প্রাইস।
আমার মনে হয় জন না, লোককে তাড়াচ্ছে অন্য প্রেতাত্মা। ওগুলো অনেক বেশি পাজি। অন্য? ঢোক গিলল মুসা। বেশি পাজি? হ্যাঁ, বুঝিয়ে বলছি। তোমরা জানো, পাহাড়ের তলায় সাগরের ধারে পাওয়া গেছে জন ফিল্বির গাড়ি। মাথা ঝোঁকালো দুই কিশোর। তাহলে এও জানো একটা নোট রেখে গেছে জন, লিখে গেছে চিরকালের জন্য অভিশপ্ত করে রেখেছে টেরর ক্যাসলকে। আবার মাথা ঝোঁকালো দুই গোয়েন্দা। দুজনেই চেয়ে আছে প্রাইসের মুখের দিকে। পুলিশের ধারণা, বলল প্রাইস, ইচ্ছে করেই পাহাড়ের ওপর থেকে গাড়ি নিয়ে পড়েছে জন। আমিও তাদের সঙ্গে একমত। সেই যে সেদিন কথা হয়েছিল ক্যাসলে, তারপর আর কোনোদিন ওর সঙ্গে আমার দেখা হয়নি। আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে জন, কোনোদিন যেন আর টেরর ক্যাসলে না ঢুকি। হ্যাঁ, কোনো কথা থেকে যেন। অন্য প্রেতাত্মার কথা বলছিলেন, মনে করে দিল কিশোর। খুব খারাপ। হ্যাঁ, খারাপ প্রেতাত্মা, বলল প্রাইস। সারা দুনিয়ার বিখ্যাত সব ভুতুড়ে বাড়ির থেকে মাল মশলা জোগাড় করে এনে দুর্গ সাজিয়েছে জন। জাপানের এক ভুতুড়ে মন্দির থেকে এনেছে কাঠ। ভূমিকম্পে ধসে পড়েছিল ওই মন্দির। ভেতরে যে কয়জন লোক ছিল সব মারা গিয়েছিল ইট কাঠ চাপা পড়ে। ইংল্যান্ডের এক ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদ থেকে এসেছে কিছু লোহার বর্গা। ওই বর্গার একটাতে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল এক সুন্দরী মেয়ে। ধসে পড়ার আগে নাকি প্রায় রাতেই মেয়েটার প্রেতাত্মা ঘুরে বেড়াতো দেখা যেত প্রাসাদের ছাদে। রাইন নদীর ধারের এক পুরো দুর্গের পাথর কিনে এনে লাগানো হয়েছে টেরর ক্যাসেলে। ওই দুর্গের ভাড়াবে নাকি আটকে রাখা হয়েছিল এক পাগলা বাদককে। আটকে থেকে না খেয়ে মরে গেছে লোকটা। তারপর থেকেই গভীর রাতে দুর্গের ভেতর থেকে ভেসে আসতো মিষ্টি হালকা বাজনা। খাইছে। চোখ বড় বড় হয়ে গেছে মুসার। দেশ বিদেশের কুখ্যাত সব ভূতকে এনে টেরর ক্যাসেলে তুলছে জন। ওরা তো লোককে ভয় দেখিয়েই তাড়াবে। গলা টিপে আজও মারেনি কাউকে। এটাই আশ্চর্য। কেউ গিয়ে বেশি বাড়াবাড়ি করলে হয়তো মারবে, ফিসফিসিয়ে বলল প্রাইস। তবে আমি যা জানি, কেউ যায় না টেরর ক্যাসেলের ধারের কাছে। চোর ডাকাত ভবঘুরে পর্যন্ত এড়িয়ে চলে। মাসে একবার করে ওদিক থেকে ঘুরে আসি আমি। পুরনো বন্ধুকে মনে রাখি। কোনো বারোই কাউকে ক্যাসেলের কাছে পিঠে দেখিনি। ওরা ক্যাসেলে গিয়েছিল, বলল না কিশোর। আচ্ছা, অনেক কাহিনী তো শোনা যায় ক্যাসেলের ভূত সম্পর্কে। গভীর রাতে নাকি পাইপ অর্গান বাজে, নীল ভূত দেখা যায়। কতখানি সত্যি বলতে পারেন? আমি শুনেছি ওসব কিচ্ছা। বাজনা শুনিনি কখনো, কোনো ভূতকে দেখিনি। তবে জন বলতো প্রজেকশন রুম থেকে গভীর রাতে নাকি ভেসে এসেছে বাজনা। কয়েকবার এই ঘটনা ঘটে যাবার পর একদিন অর্গানের ইলেকট্রিক কানেকশন কেটে রাখলো, বন্ধ করে রাখলো প্রজেকশন রুমের দরজা। কিন্তু লাভ হলো না কিছু। সে রাতেও ঠিকই শোনা গেল সেই বাজনা। ঢোক গিলল মুসা। চশমা খুলে নিল প্রাইস। দুই কিশোরের দিকে চেয়ে চোখ মিটমিট করছে। টেরর ক্যাসেলে ভূত আছে কি নেই জানি না আমি, ফিসফিস করে বলল সে। তবে আমাকে ঢুকতে বললে ঢুকবো না। রাতে ক্যাসেলের দরজার ওপাশেই যাব না, লক্ষ কোটি টাকা দিলেও না। কিশোর, ডাক শোনা গেল মেরি চাচির। এদিকে আয়। রডগুলো বেড়ার ধার ঘেঁষে তুলে রাখবি। মুসা, রবিন, তোমরা একটু সাহায্য করো বন্ধুকে। কড়া রোদ, ইয়ার্ডে ব্যস্ততা। রবিনের পা ভাঙ্গা, ভারী কাজ তার পক্ষে সম্ভব না। উল্টে রাখা পুরনো একটা বাথটাবে আরাম করে বসে রডের হিসেব রাখছে সে। গত দুদিন ধরেই খুব কাজ হচ্ছে ইয়ার্ডে। কবে আবার
হেডকোয়ার্টারে আলোচনায় বসতে পারে তিনজন, কে জানে। মিস্টার ফিশফিশের সঙ্গে দেখা করে আসার পর আর এগোয়নি তদন্ত। আসলে সময়ই পাইনি। ইয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর। মুসার বাড়িতে কি কাজ ছিল সারতে হয়েছে। লাইব্রেরিতে রবিনেরও কাজের চাপ পড়ে গেছিল বেশ। গত দুদিন খুব কম সময়েই বাড়িতে থাকতে পেরেছেন রাশেদ চাচা। বড়সড় একটা নিলাম হচ্ছে এক জায়গায়, ওখানে মাল কিনতে ব্যস্ত তিনি। ট্রাক বোঝাই হয়ে কেবলই মালের পর মাল এসে জমা হচ্ছে ইয়ার্ডে। কবে যে শেষ হবে কে জানে। একটানা কাজ করে গেল ওরা খুশি মনেই। মেরে চাচির কাজ করে দিতে দ্বিধা নেই তিন গোয়েন্দার। প্রচুর চুইংগাম কিংবা টফির লোভ আছে। সঙ্গে আছে মেরি চাচির হাতে তৈরি কেক। বয়ে বয়ে বেড়ার কাছে নিয়ে রড জমা করছে মুসা আর কিশোর। বাথটাবে বসে ওগুলোর হিসাব রাখছে রবিন। দুপুরের দিকে ফুরসত মিলল কিছুক্ষণের জন্য। বড় ট্রাকটা দেখা গেল ইয়ার্ডের গেটে। রাশেদ চাচা এসেছেন। ছোটখাটো হালকা পাতলা মানুষ, ইগলের মতো বাঁকানো বিরাট নাকের তলায় পেল্লাই গোঁফ। ট্রাক বোঝাই মালপত্রের স্তূপের ওপর একটা পুরনো ধাঁচের চেয়ারে বসে আছেন রাজকীয় ভঙ্গিতে। পুরনো জিনিস কিনতে গেলে যা যা চোখে পড়ে কিছুই ফেলে আসেন না রাশেদ চাচা। কাজে লাগবে কি লাগবে না, বিক্রি হবে কি হবে না, ওসব নিয়ে মাথা ঘামান না। কিনে নিয়ে আসেন, পরে দেখা যাবে কি করা যায়। ইয়ার্ডের চত্বরে এসে থামল ট্রাক। মালের দিকে একবার চেয়েই স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন মেরি চাচি, তুমি তুমি পাগল হয়ে গেছ? ওটা এনেছো কেন? পায়ে পায়ে চাচির কাছে এসে দাঁড়িয়েছে তিন কিশোর। দাঁতের ফাঁক থেকে পাইপটা নিয়ে ওদের দিকে একবার দোলালেন রাশেদ চাচা। হাসলেন। অবাক চোখে এক গাদা ধাতব পাইপের দিকে চেয়ে আছেন তিন কিশোর। 8 ফুট উঁচু একটা পাইপ অর্গান। অর্গানটা কিনেই ফেললাম মেরি। গলা খুব ভারী রাশেদ চাচার। বরিস, রোভার ধর তো, নামিয়ে ফেলি। খুব সাবধানে নামাতে হবে, ভেঙে টেঙে ফেলো না আবার। লাফ দিয়ে মাটিতে নেমে এলেন রাশেদ চাচা। অর্গানটা নামাতে ব্যস্ত হয়ে পড়ল বরিস আর রোভার। পাইপ অর্গান, কথা আটকে গেল মেরি চাচির। যে শ্বাস, পাগল হয়ে গেছে লোকটা। অর্গান, পাইপ অর্গান দিয়ে কি হবে? নাক মুখ দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়লেন রাশেদ চাচা। রসিকতা করলেন, বাজানো শিখব, পার্ট টাইম চাকরি করা যাবে সার্কাসে। হাসলেন তিনি। হাত লাগালেন বরিস আর রোভারের সঙ্গে। বরিস আর রোভার দুই ভাই, বাভারিয়ার লোক। দুজনই 6 ফুট 4 ইঞ্চি লম্বা, সেই অনুপাতে চওড়া। মাথার চুল সোনালি, গায়ে মোষের জোর। সহজেই ধরে ধরে নামিয়ে আনছে ভারী পাইপগুলো। শোবার ঘরের কাছে বেড়ার ধারে অর্গানটা বসানোর সিদ্ধান্ত নিলেন রাশেদ চাচা। ওখানে নিয়ে গাদা করে রাখা হলো অর্গানের পাইপ আর অন্যান্য যন্ত্রপাতি। পরে জুড়ে দেয়া হবে। খুব ভালো জিনিস, তিন কিশোরকে বললেন রাশেদ চাচা। লস অ্যাঞ্জেলেসের পুরনো এক থিয়েটার হাউস থেকে এনেছি। খুব ভালো করেছ, গোমরা মুখে বললেন মেরি চাচি। কপাল ভালো, কাছে পিঠে প্রতিবেশী নেই। কাজ করতে চলে গেলেন তিনি। অনেক বড় অডিটোরিয়ামের জন্যে তৈরি হয়েছিল অর্গানটা। ছেলেদেরকে বললেন রাশেদ চাচা, জোরে বাজালে কানের পর্দা ফেটে যাবে মানুষের। চাইলে খুব নিচুতে নিয়ে আসা যায় এর শব্দ। এতই নিচু মানুষের কানেই ঢোকে না সে আওয়াজ। নাই যদি শোনা গেল, ওটা আবার শব্দ হলো নাকি? চাচার দিকে চেয়ে বলল কিশোর। মানুষের কানে ঢোকে না, সার্কাসের হাতির কানে ঢুকবে। মুচকে হাসলেন রাশেদ চাচা। চলে গেলেন সেখান থেকে। কান তো সবারই এক, বলল মুসা। মানুষের কানে না ঢুকলে হাতির কানে ঢুকবে নাকি? ঢুকতেও পারে,
জবাবটা রবিন দিল। কুকুরের হুইসেলের নাম শোনোনি? মানুষের কানে ঢোকে না, কিন্তু কুকুর ঠিকই শুনতে পায় ওই বাঁশির আওয়াজ। সাবসোনিক, যোগ করলো কিশোর। বিলো সাউন্ডও বলে একে। ভাইব্রেশন বেশি না হলে মানুষের কানে ঢোকে না শব্দ। একটা বিশেষ রেঞ্জের কাপড় হলে তবেই শুনতে পায় মানুষ। পাইপ, অর্গান আর শব্দ রহস্য নিয়ে এতই মগ্ন ওরা। গেটের কাছে দাঁড়ালো এসে নীল স্পোর্টস কারটা। খেয়ালই করলো না ড্রাইভার টিঙে রোগাটে শরীরের লম্বা এক তরুণ। জোরে হর্ন বাজল। চমকে ফিরে চাইল কিশোর। গোয়েন্দাকে চমকে দিতে পেরে খুব মজা পেল যেন গাড়ির আরোহীরা। জোরে হেসে উঠল ড্রাইভার আর তার দুই সঙ্গী। সুটকোটেরই লম্বা তরুণকে ড্রাইভিং সিট থেকে নেমে আসতে দেখে বলে উঠল মুসা, ওর এখানে কি? বিড়বিড় করলো রবিন। বছরে একটা বিশেষ অংশ রকি বিচে কাটাতে আসে ডয়েল পরিবার। সারা বছর থাকে না, কিন্তু ওই কয়েকটা মাসই যথেষ্ট। জ্বালিয়ে মারে কিশোর, মুসা, রবিনকে। খালি পেছনে লেগে থাকে। নিজের বুদ্ধির ওপর অগাধ আস্থা টেরিয়ার ডয়েলের। অন্য কেউ সেটা মানল কি মানল না তা নিয়ে মাথা ঘামায় না। নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে, বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায়। কিশোর বয়সী ছেলে ছোকরাদেরকে অধীনে রাখার চেষ্টা করে। রকি বিচের বেশিরভাগ ছেলেমেয়েই পাত্তা দেয় না তাকে, এড়িয়ে চলে। তবে বকে যাওয়া কিছু ছেলেকে দলে টানতে পেরেছে ট্যারিয়ার। প্রায়ই পার্টি দেয়, ওদেরকে দাওয়াত করে, তার গাড়িতে তুলে ঘোরায় সারা শহর। দরাজ হাতে খরচ করে। এগিয়ে আসছে টেরিয়ার, হাতে একটা জুতার বাক্স। গাড়িতে বসা দুই সঙ্গীর চোখ তার ওপর। গোয়েন্দাও দেখছে তাকে। কাছাকাছি এসেই পকেটে হাত ঢোকালো সে। ঝটকা দিয়ে বের করে আনলো আবার। হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস। রাশেদ চাচা আর দুই বাভারিয়ান ভাইয়ের দিকে তাকালো। পাইপ অর্গানটা নিয়ে ব্যস্ত তারা। এখান থেকে তার কথা শুনতে পাবে না। বিশেষ কায়দায় ভুরু কুঁচকালো সে। গুরুগম্ভীর একটা ভাব ফুটিয়ে তুলল চেহারায়। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পুরো ইয়ার্ডে চোখ বোলালো একবার। ভুল জায়গায় এসে পড়লাম না তো? টেরিয়ার অভিনয়ে খুব মজা পেল তার দুই সঙ্গী। হেসে উঠল হো হো করে। হাত মুঠো হয়ে গেল মুসার। এক পা সামনে বাড়ালো। কি চায় এখানে শুটকি? মুসার কথা যেন শুনতেই পেল না টেরিয়ার। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে তাকালো কিশোরের দিকে। অনেক কষ্টে যেন চিনতে পারল। গ্লাসটা আবার ভরে রাখলো পকেটে। এই যে কিশোর হোমস, পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা। দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। একটা কেস নিয়ে এসেছি আপনাদের কাছে স্যার। স্কটল্যান্ড ইয়ার্ডও বিমূঢ় হয়ে গেছে, কোনো সুরাহা করতে পারেনি কেসটা। শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হতে হলো। নির্দয়ভাবে খুন করা হয়েছে বেচারাকে। আশা করি এই জটিল রহস্যের সমাধান করতে পারবেন। বাক্সটা বাড়িয়ে ধরল সে। টেরিয়ার বলার ভঙ্গিতে হেসে লুটোপুটে খেতে লাগলো তার দুই বন্ধু। বিচ্ছিরি গন্ধ আসছে বাক্সের ভেতর থেকে। কি আছে আন্দাজ করতে পারল গোয়েন্দা। হাত বাড়িয়ে বাক্সটা নিল কিশোর। ডালা খোলার আগে একবার চাইল টেরিয়ারের দিকে। হাসছে টেরিয়ার, অপেক্ষা করছে। ডালা খুলল কিশোর। নাকে এসে যেন বাড়ি মারল পচা গন্ধ। বিরাট এক সাদা ইঁদুর, পচে ফুলে ঢোল হয়ে আছে। কি মনে হয় মিস্টার হোমস? সামান্য সামনে ঝুঁকে এলো টেরিয়ার। ভয়ে এই খুনের কিনারা করতে পারবেন? আসামিকে ধরতে পারলে বড় পুরস্কার পাবেন, 50টা স্ট্যাম্প। হাসির রোল উঠেছে গাড়িতে। আর চোখে সেদিকে একবার চাইল কিশোর। চেহারায় কোনো পরিবর্তন হলো না। গম্ভীর চোখ মুখ, আস্তে করে মাথা ঝোঁকালো। গাড়িতে বসা টেরিয়ারের দুই বন্ধুকে শুনিয়ে জোরে জোরে বলল,
আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি মিস্টার শুটকি। খুবই দুঃখ পেয়েছেন। পাবেনই তো। হাজার হোক, নিহত জীবটা আপনার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ থেমে গেল হাসির শব্দ। সতর্ক হয়ে উঠেছে গাড়িতে বসা ছেলে দুটো। চোখ মুখ লাল হয়ে উঠেছে টেরিয়ারের। বেচারার মৃত্যুর কারণ অনুমান করতে পারছি। আবার বলল কিশোর, বদহজম। খৈল খেয়েছিল এক গরুর বন্ধুর সঙ্গে, একই গামলায়। গরুটার নামের আদ্যক্ষর দুটো জানি, টিডি। ভুরি ভোজনের পরেই হয়তো টেডার ক্যাসেলে গিয়েছিল। ভূতের তাড়া খেয়ে প্যান্ট নষ্ট করতে করতে ফিরছে। নিজেকে খুব চালাক মনে করো না? হিসিয়ে উঠল টেরিয়ার। বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি বলে ঘুরল কিশোর। এক ছুটে গিয়ে ঢুকলো ঘরে। কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো। এই যে, আদক্ষর খোদাই করা আছে এটাতে। টর্চটা টেরিয়ারের দিকে বাড়িয়ে ধরে বলল কিশোর, আগে একটা এস থাকলে তোমার নাম পুরো নাম হয়ে যেত। শুটকি টেরিয়ার ডয়েল। হা হা করে উঠল মুসা। টর্চটা শুটকিকে দিয়েই দাও না কিশোর, একটা এস বসিয়ে নেবে। থাবা মেরে কিশোরের হাত থেকে টর্চটা নিয়ে নিল টেরিয়ার। ঘুরে দাঁড়ালো। গটমট করে হেঁটে চলে গেল গাড়ির কাছে। ড্রাইভিং সিটে উঠে বসে ফিরে চাইল। আহা হা হা। তিন গোয়েন্দা শুনলেই হাসি পায়। শহরের ছেলেদের কারোই জানতে বাকি নেই ভরঙ্গের কথা। কেউ হাসি ঠেকাতে পারছে না। জবাবে তালে তালে হাততালি দিতে লাগলো কিশোর, মুসা আর রবিন। আরও খেপে গেল টেরিয়ার। রাগে ভাষা হারিয়ে ফেলল। ঝাল মেটালো গাড়িটার ওপর। বন বন করে ঘুরে উঠল স্টিয়ারিং। কর্কশ আর্তনাদ উঠল টায়ারের। ঘুরে গেল নীল স্পোর্টস কারের নাক। জোর এক ঝাঁকুনি খেয়েই লাফ দিল সামনে। তীব্র গতিতে ছুটে চলে গেল। লাইব্রেরিতে আমার কার্ড ও ব্যাটাই চুরি করেছে, কথা বলল রবিন। আমরা কাজে নেমেছি, জেনে গেছে বেটা। জানুক, লোককে জানাতেই তো চাই আমরা, বলল কিশোর। তবে কাজটা আরো জরুরি হয়ে পড়ল আমাদের জন্যে। প্রথম কেসে ফেল করা চলবে না কিছুতেই। পেছনে ফিরে চাইল একবার কিশোর। পাইপ অর্গান নিয়ে ব্যস্ত এখন রাশেদ চাচা, বরিস আর রোভার। চাচিকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই টেবিলে খাবার সাজাতে গেছেন। একটু সময় পাওয়া গেল, বলল কিশোর। চলো, লাঞ্চের ডাক পড়ার আগেই মিটিং শেষ করে ফেলি। দুই সুড়ঙ্গের দিকে এগিয়ে চলল তিন গোয়েন্দা। তাড়াহুড়ো করে এগোতে গিয়ে অঘটন ঘটালো কিশোর। মাটিতে পড়ে থাকা একটা আলগা পাইপে পা দিয়ে বসল। গড়িয়ে চলে গেল পাইপ। তাল সামলাতে না পেরে বেকায়দা ভঙ্গিতে পড়ে গেল সে। তাড়াতাড়ি দুদিক থেকে গোয়েন্দা প্রধানকে তুলে বসালো রবিন আর মুসা। প্রচণ্ড ব্যথায় দাঁতে দাঁত চেপে আছে কিশোর। আমার পা ভেঙেই গেছে বোধহয়, গুঙিয়ে উঠল সে। উফ, এই যে এখানে দেখা গেল ইতোমধ্যেই ফুলে উঠতে শুরু করেছে ডান পায়ের গোড়ালির ওপরের গাঁট। ভীষণ ব্যথা। বিকৃত হয়ে গেছে কিশোরের মুখ। উফ, বোধহয় ডাক্তারই ডাকতে হবে। 2 দিন পর বিছানায় পড়ে আছে কিশোর। সেদিন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সারাদিন আটকে রাখলেন ডাক্তার। পায়ের এক্সরে করালেন। তারপর কি একটা তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। ডাক্তার অভয় দিয়েছেন শিগগিরই আবার দৌড়াতে পারবে কিশোর। সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু একটু হাঁটাচলা করতেও বলেছেন। ওঠার চেষ্টা করে কিশোর পারে না। একটু নড়াচড়া করলেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়।
মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের। দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয় আর অপেক্ষা করবেন না মিস্টার ডেভিস ক্রিস্টোবার। হয়তো ইতোমধ্যেই একটা ভুতুড়ে বাড়ি ঠিক করে ফেলেছেন তিনি। কাজে নামতে না নামতেই এই অঘটন। এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে তিন গোয়েন্দার জন্যে? কিশোরের বিছানার পাশে মলিন মুখে বসে আছে মুসা আর রবিন। এখনো ব্যথা করে? জানতে চাইল মুসা। করে, বলল কিশোর। আক্কেল হয়েছে আমার। এত অসাবধান কেন হলাম? পাটা যে ভাঙিনি এই যথেষ্ট। যাকগে, এখন আসল কথায় আসছি। ওই টেলিফোন কল, ওটার তো কোনো সুরাহা হলো না। হ্যানসনের সঙ্গে আলাপ করেছি। ও জানিয়েছে সে রাতে টেরর ক্যাসল থেকে ফেরার পথেও নাকি কে অনুসরণ করেছিল আমাদেরকে। শুট কি হতে পারে? সহজেই পারে, সায় দিল রবিন। ওই বেটা জানে টেরর ক্যাসলের ব্যাপারে আমরা কৌতূহলী। আমার বিশ্বাস হয় না। এদিক ওদিক মাথা নাড়ল মুসা। গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা ওই ব্যাটার নেই। অন্য কেউ করেছে। মানুষ হয়ে থাকলে মস্ত বড় অভিনেতা ওই লোক। ঠিক, বলল কিশোর। তবে সবই অনুমান। একটু থেমে বলল, নিজের চোখে না দেখলে ভূতে ফোন করেছে এটা মোটেই বিশ্বাস করব না আমি। তা নয় হলো। অনিশ্চিত রবিনের গলা। ধরে নিলাম ভূতে করেনি ফোন, কিন্তু তোমাদের ওপর পাথর ফেলল কে? ঠিক, রবিনের কথায় জোর পেল মুসা। পাথর ফেলল কে? আপাতত ওটা নিয়ে ভাবছি না, বলল কিশোর। তবে আমার ধারণা ভূত নয়, শুটকুও না। এর পেছনে অন্য কেউ রয়েছে। কে? জানতে চাইল মুসা। জানলে তো বলতামই। আরও কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না। হ্যারি প্রাইসের কথায় আসা যাক। কেন মিছে কথা বলল লোকটা? ঝোপ কাটছিল না, তবু কেন বলল কাটছিল? লেমনেডের কথাই ধর। সাজিয়েই রেখেছিল টেবিলে। ফ্রিজ থেকে বরফও বের করে রেখেছিল, যেন জানতো আমরা যাব। অবাক লাগছে না? কয়েক মুহূর্ত নীরবতা। মাথা চুলকালো মুসা। বিড়বিড় করল, খালি পেঁচ বাড়ছেই। সুরহার হবার কোনো লক্ষ্যই দেখছি না। ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন মেরি চাচি। কাছে এসে দাঁড়ালেন। এখন কেমন লাগছে রে? ভালো, দায়সারা জবাব দিল কিশোর। তাদের আলোচনায় বাধা পড়েছে। চাইছে মেরি চাচি চলে যাক এখন। গেলেন না চাচি। বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন। ব্যথা লাগে এখনো? না। হেসে ফেললেন চাচি। আমাকে তাড়াতে চাইছিস? না না, ইয়ে, মানে। ধরা পড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো কিশোর। একটা কথা জানাতে এসেছি, বললেন চাচি। আরও আগেই বলতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। ইস, কি ভাবনাই না ফেলে দিয়েছিলি। বাবা মা হারা ছেলেটার জন্যে ভাবনার অন্ত নেই তার। চাচি, কি বলবে বলে ফেলো না, তাড়া দিল কিশোর। গতকাল সকালে এক বুড়ি এসেছিল। তুই তখন ঘুমিয়েছিলি। সে এক আজব বুড়ি। আজব বুড়ি? সতর্কে হয়ে উঠল কিশোর। চাচির কথায় আগ্রহী হয়ে উঠেছে মুসা আর রবিনও। এক জিপসি বুড়ি। জিপসি বুড়ি? পিঠ সোজা হয়ে গেছে মুসা আর রবিনের। কিশোরও বালিশে পিঠ রেখে আধশোয়া হলো। ব্যথা ভুলে গেছে। তারপর দরজায় টোকা দিল বুড়ি। খুললাম। ভেতরে ডাকবো কি ডাকবো না ভাবছি। এই সময়ই তোর নাম বলল সে। পা মচকানার কথা বলল, ভবিষ্যৎবাণী করল। সাবধান না হলে আরো বড় বিপদ হবে তোর। এর আগে কখনো দেখিনি ওকে। তোর নাম জানলো কি করে? পা মচকানোর খবর পেল কোথায়? ঈশ্বরই জানে।
সাবধান হতে বলেছে এক জিপসি বুড়ি। একে অন্যের দিকে চাইছে তিন গোয়েন্দা। ভেতরে ডাকলাম বুড়িকে। আবার বললেন মেরি চাচি। এলো, বসলো। ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করলো। বুঝলাম তাসের ম্যাজিক জানে বুড়িটা। তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পারে। এসবে কোনো দিনই বিশ্বাস নেই আমার, কিন্তু বুড়িটা যেভাবে বলল অবিশ্বাসও করতে পারলাম না। 3বার তাস চাললো সে, তোর নাম করে। 3বারে 3টে কথা বলল। টিসি থেকে দূরে থাকতে হবে তোকে। পা মচকানোর পেছনে টিছি রয়েছে। এরপরও যদি টিসিকে এড়িয়ে না চলিস আরও বিপদ হবে তোর। তুমি কিছু বললে না? কি আর বলবো? হেসে উড়িয়ে দিয়েছি বুড়ির কথা। একটু যেন ক্ষুণ্ণ হলো সে। ঝোলার ভেতরে তাসগুলো ভরে উঠে চলে গেল। কিছু একটা দেখেছি ওর চোখে, খটকা লেগেছে মনে। কিশোর বাপ, একটু সাবধানে থাকিস তুই। কি জানি কিছু ঘটেও যেতে পারে। উঠলেন চাচি। তোরা কথা বল, আমি যাই, কাজ পড়ে আছে ওদিকে। বেরিয়ে গেলেন মেরি চাচি। সিঁড়িতে পায়ের শব্দ। নিচে নেমে যাচ্ছেন তিনি। চাচি বেরিয়ে যাবার পরও অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না তিন গোয়েন্দা। একে অন্যের দিকে চেয়ে রইল। টিসি। অবশেষে কথা ফুটল রবিনের মুখে, শুকনো গলা। মানে টেরর ক্যাসল। শুটকির কাজও হতে পারে, বলল কিশোর। সামান্য ফ্যাকাশে দেখাচ্ছে তার চেহারা। সেই হয়তো পাঠিয়েছে বুড়িকে। কিন্তু টেরির এত বুদ্ধি না। বিশ্বাস হচ্ছে না। মরা ইঁদুর এনে ইয়ারকি মারা পর্যন্তই তার দৌড়। কেউ, বলল মুসা। মানে কিছু একটা চায় না আমরা টেরর ক্যাসেলে যাই। প্রথমে ফোনে হুঁশিয়ার করেছে, তারপর জিপসি বুড়ির ওপর ভর করে তাকে হাঁটিয়ে এনেছি ইয়ার্ডে। তার মুখ দিয়ে নিজে কথা বলেছে। দুই সঙ্গীর দিকে চাইল সে। কেউ কিছু বলল না। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল, এরপর থেকে টেরর ক্যাসেলের ধারের কাছে যাওয়া আর উচিত না আমাদের। কি বলো রবিন? ঠিক। কিশোর। ঠিক বেঠিক জানি না, তবে আবার যেতে হবে টেরর ক্যাসেলে, বলল গোয়েন্দা প্রধান। লোক হাসাতে চাও? শুটকি কি বলে গেছে মনে নেই? ভয় পেয়ে এখন পিছিয়ে গেলে থুতু দেবে সে আমাদের মুখে। সারা রকি বিচে আমাদের গোয়েন্দাগিরির খবর রটিয়ে দিয়েছে। প্রথম কেসেই ফেল করলে মুখ টিপে হাসবে সবাই আমাদের দেখলে। পিছিয়ে আসার কোনো উপায় নেই, এগিয়ে যেতেই হবে। চুপ করে রইল দুই সহকারী। তাছাড়া আবার বলল কিশোর। জিপসি বুড়ি এসে নতুন আরেক রহস্য যোগ করে দিয়ে গেল। বুঝতে পারছি ঠিক পথেই এগোচ্ছি আমরা। মানে, জানতে চাইল মুসা। এর আগে অনেকেই ঢুকেছে টেরর ক্যাসেলে, এর রহস্য ভেদ করতে চেয়েছে। কাউকেই হুঁশিয়ার করা হয়নি আমাদের মতো। এর একটাই মানে, ঠিক পথেই এগোচ্ছি আমরা। টেরর ক্যাসেলের আজব রহস্য ভেদ করে ফেলি চায় না কেউ একজন। বেশ, ধরে নিলাম তোমার কথাই ঠিক, বলল মুসা। তাহলেও আর এগুতে পারছি না আমরা। তুমি পড়ে আছো বিছানায়, তোমার পা ভালো না হলে কাজে নামতে পারছি না আর। ভুল বললে, বলল কিশোর। বিছানায় শুয়ে আছি বটে, ব্রেনটা অকজ হয়ে যায়নি। বরং ঠান্ডা মাথায় ভাবার সুযোগ পেয়েছি বেশি। আমি না হয় নাই যেতে পারলাম, তোমরা যাও, আরেকবার ঘুরে এসো ক্যাসল থেকে। আমরা যাব? প্রায় চেঁচিয়ে উঠল রবিন। মোটেই না। টেরর ক্যাসেলের ওপর বড়জোর লেখাপড়া চালিয়ে যেতে পারি আমি, তার বেশি কিচ্ছু করতে পারবো না। খুব বেশি কিছু করতে হবে না তোমাদেরকে, সহজ গলায় বলল কিশোর। একটা ব্যাপারে শুধু শিওর হয়ে আসতে হবে, অস্বস্তি বেড়ে আতঙ্কের রূপ নেয় কিনা জানতে হবে।
আর সে আতঙ্ক কতখানি তীব্র তাও বুঝে আসতে হবে। কতখানি তীব্র? চেঁচিয়ে উঠল মুসা। এখনো বোঝার বাকি আছে নাকি? আতঙ্কে হার্ট ফেল করতে বসেছিলাম গতবার, মনে নেই? সেজন্যই রবিনকে যেতে বলছি এবার সঙ্গে, বলল কিশোর। ওরও একই অবস্থা হয় কিনা জানা দরকার। আরেকটা ব্যাপার, অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয় জেনে আসতে হবে। মানে ক্যাসেলের বাইরে ঠিক কত দূর এলে পরে ওই আতঙ্ক চলে যায় বুঝতে হবে। এর আগের বারে ছিল 15 মাইল, জবাব দিল মুসা। বাড়িতে গিয়ে নিজের বিছানায় শোয়ার পর তবে গেছে। এবারে গিয়ে শিওর হয়ে নাও সত্যি 15 মাইল কিনা। শান্ত গলা কিশোরের। আগেরবারের মতো পরিমরি করে ছুটবে না, আস্তে আস্তে পিছিয়ে আসবে। ক্যাসেলের বাইরে বেরোবে, পথে নামবে, খানিক পরেই থেমে বোঝার চেষ্টা করবে আতঙ্ক চলে গেছে কিনা। আস্তে আস্তে, শুকনো হাসি হাসল মুসা। আবার থামবো খানিক পরপর। হয়তো আতঙ্কিতই হবে না, বলল কিশোর। কারণ এবারে দিনে যাচ্ছ, দিনের আলো থাকতে থাকতেই পরীক্ষা করবে ক্যাসলের ঘরগুলো। সাহসে কুলালে রাত নামার পরেও অপেক্ষা করো একটু। হ্যাঁ, আগামীকাল বিকালেই যাচ্ছ তোমরা। কি? রবিনের দিকে চেয়ে বলল মুসা। যাবে তো? স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। আগামীকাল হলে আমি পারছি না, লাইব্রেরিতে কাজ আছে। পরশু এবং তার পরের দিনও পারবো না? আগামী 2-3 দিন আমারও কাজ আছে, বলল মুসা। বাড়িতে আমিও যেতে পারছি না। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। হুম, ভাবনার কথাই। তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে। ঠিক, খুশি হয়ে বলল মুসা। প্ল্যান বদলাতেই হচ্ছে। বেশ, বলল কিশোর। এখনো দিনের আলো থাকবে কয়েক ঘন্টা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়ো। ঘুরে এসো ক্যাসেল থেকে। ধুত্তরি, মুখ গোমরা মুসার। কখনো পারি না ওর সঙ্গে। কথার প্যাচে ফেলে দিয়ে ঠিক কাজ আদায় করে নেয়। ঠিক, সায় দিল রবিন। আর কিছু বলল না। গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে। সামনেই পাহাড়ের ঢালে টেরর ক্যাসল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। তেরছাভাবে রোদ এসে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে। পেঁচিয়ে ওঠা আঙ্গুর লতার ফাঁকে ফাঁকে সারসি ভাঙ্গা জানালার ফোকর। ভয়াবহ দানবের চোখ যেন। শিউরে উঠল একবার রবিন। চল ঢুকে পড়ি। সুরুজ ডুবতে বড় জোর আর 2 ঘন্টা, তারপর ঝপাত করে নামবে অন্ধকার। ঢাল বেয়ে উঠতে শুরু করলো দুজনে। মাঝামাঝি উঠে পেছনে ফিরে চাইল একবার মুসা। বাকের ওপারে পাথরের স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে রোলস রয়েস। অপেক্ষা করছে হ্যানসন। কি মনে হয়? উঠতে উঠতে জিজ্ঞেস করলো মুসা। এবারও শুটকি ফলো করছে আমাদের? না। এদিক ওদিক মাথা নাড়ল রবিন। পা ভাঙ্গা, উঠতে কষ্ট হচ্ছে তার, কিন্তু মুসাকে বুঝতে দিচ্ছে না। আমি খেয়াল রেখেছিলাম, ওর নীল গাড়ির ছায়াও দেখিনি। কিশোরের ধারণা টেরর ক্যাসেলের ধার মারাবে না আর শুটকি। আমরাও মারাতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে। তবে শুটকিকে হয়তো জোর করেও পাঠানো যাবে না। রবিনের কাঁধে ঝুলছে ক্যামেরা, মুসার হাতে টেপ রেকর্ডার, কোমরের বেল্টে আটকে নিয়েছে টর্চ। দুজনেই টেরর ক্যাসেলের বারান্দায় উঠে এলো ওরা। হলে ঢোকার বড় দরজাটা বন্ধ। তাজ্জব ব্যাপার তো। ভুরু কুঁচকে গেছে মুসার। শুটকি দরজা খোলা রেখেই পালিয়েছিল? দেখেছি, বাতাসে বন্ধ হয়ে গেছে হয়তো।
বলল রবিন। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল মুসা। ঘোরালো। ঠেলা দিতেই তীক্ষ্ণ ক্যাচ শব্দ করে খুলে গেল ভারী দরজা। মরচে পড়ে গেছে কবজায়, মন্তব্য করল রবিন। ওই শব্দে ভয় পাবার কিছু নেই, নিজেকে যেন বোঝালো সে। কে বলল ভয় পেয়েছি? স্বীকার করতে রাজি না মুসা। দরজা খোলা রেখে হলে ঢুকে পড়ল ওরা। হলের একপাশে একটা বড় ঘর। ঢুকলো ওরা। পুরনো আসবাবপত্রে বোঝাই, কাঠের ভারী ভারী চেয়ার টেবিল, বিরাট ফায়ারপ্লেস। রহস্যজনক কিছু দেখলেই ছবি তুলে নিতে বলে দিয়েছে কিশোর, কিন্তু তোলার মতো তেমন কিছুই চোখে পড়ল না রবিনের। তবু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘরের গোটা দুয়েক ছবি তুলে নিল সে। তারপর ইকো রুমে এসে ঢুকলো ওরা। ঘরে আবছা আলো, আধারি খেলা, গা শিরশিরে একটা অনুভূতি আবহাওয়ায়, অস্বস্তিকর। বিচিত্র আর্মার স্যুট আর বিভিন্ন ভঙ্গিতে তোলা জন ফিল্বির ছবিগুলোর দিকে চাইলে আরও বেড়ে যায় অস্বস্তি ভাবটা। একপাশে সিঁড়ি, দোতলায় উঠে গেছে। মাঝামাঝি জায়গায় একপাশে দেয়ালে কয়েকটা জানালা, কাচের সার্সি, ধুলোর পুরু আস্তরণ। ও পথে আসছে আলো। মিউজিয়াম মনে হচ্ছে, বলল রবিন। জানোই তো, যে কোনো মিউজিয়ামে ঢুকলেই কেমন জানি হয়ে যায় মন। ঠিক, সায় দিল মুসা। ঠিক ধরেছ, সেই অনুভূতি। মিউজিয়ামে ঢুকলে এমন হয়। কথা বলতে বলতে এগিয়ে গেল সে। ধুলোবালি পুরনো, কেমন যেন মরা মরা। মরা, অরা 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 অরা। ঘরের ঠিক মাঝামাঝি গিয়ে শেষ শব্দটা উচ্চারণ করেছে মুসা, বেশ জোরে। এক লাফে পিছিয়ে এলো। ওরে বাপরে, এত জোরালো! বলতে বলতেই ঘরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো রবিন। প্রতিধ্বনি, ধ্বনি অনি 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 অনি। হাত চেপে ধরে এক টানে রবিনকে সরিয়ে আনলো মুসা। ওখানে দাঁড়িয়ে জোরে কথা বললেই ওই কাণ্ড ঘটে। প্রতিধ্বনি পছন্দ করে রবিন। জোরে হাল্লো বলার ইচ্ছেটা চাপা দিতে হলো। ইকো হলের প্রতিধ্বনি মজার নয়, বরং কেমন অস্বস্তি জাগায়। চলো ছবিটা দেখি, বলল রবিন। ওই যে, যেটা চোখ টিপেছিল তোমার দিকে চেয়ে। ওই তো, হাত তুলে দেখালো মুসা। জলদস্যুর সাজে জন ফিল্বি। চলো ভালো মতো দেখি, বলল রবিন। একটা চেয়ারে দাঁড়িয়ে দেখো তো নাগাল পাও কিনা। ভারী, পিঠ বাঁকা একটা কাঠের চেয়ার ছবিটায় তলায় নিয়ে এলো মুসা। উঠল চেয়ারে। পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়েও নাগাল পেল না ছবিটার। ওই যে একটা ব্যালকনি। ছবিটার উপর দিকে চেয়ে বলল রবিন। ওখান থেকে লম্বা তার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছবি। চলো উঠে যাই। তার ধরে টেনে তুলে নিতে পারবো ছবিটা। সিঁড়ির দিকে এগোনোর জন্যে ঘুরে দাঁড়াতে গেল রবিন। হাত পা ঘুরেছে। এই সময় তার ক্যামেরা কেসের চামড়ার ফিতে আটকালো কেউ। চমকে ফিরে চাইল রবিন। ঠিক তার পেছনে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে লম্বা এক মূর্তি। গলা চিরে বিকট চিৎকার বেরিয়ে এলো তার। খিচে দৌড় মারতে চাইল দরজার দিকে, পারল না। ফিতে হ্যাচকা টান লাগলো। আবার পিছিয়ে গেল রবিন। ভারসাম্য হারালো। কাত হয়ে গেল এক পাশ। মুখ ফিরিয়ে চাইল কি আছে পেছনে। আর্মার স্যুট পরা এক বিরাট মূর্তি। কোপ মারার ভঙ্গিতে মাথার উপর তুলে রেখেছে তলোয়ার। আবার চিৎকার বেরোলো রবিনের গলা চিরে। পড়ে গেল মার্বেলের মেঝেতে। সঙ্গে সঙ্গে গরান দিয়ে সরে এলো
একপাশে। খটাং করে মেঝেতে পড়ল তলোয়ার। মুহূর্ত আগে ঠিক ওই জায়গাতেই ছিল রবিন। তলোয়ারের পাশেই পড়ল মূর্তিটা। বদ্ধ ঘরে বিকট আওয়াজ হলো। ইস্পাতের খালি ড্রাম পড়ল যেন একটা। ফিতেই টান নেই আর এখন। গড়িয়ে দূরে সরে গেল রবিন। দেয়ালে এসে ঠেকার আগে থামল না, ফিরে চাইল। খাড়া হয়ে গেছে ঘাড়ের চুল। তার দিকে তেড়ে আসছে না আর্মার স্যুট পরা মূর্তি। ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে ওটার। গড়াতে গড়াতে চলে যাচ্ছে মেঝের ওপর দিয়ে। থেমে গেল দেয়ালে ধাক্কা খেয়ে। আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে উঠল রবিন। এতক্ষণ শুনছিলেন রকিব হাসানের লেখা জনপ্রিয় সিরিজ ৩ গোয়েন্দা থেকে প্রথম গল্প ৩ গোয়েন্দা এর তৃতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা গোয়েন্দা গল্প ভালোবাসেন তারা আমার চ্যানেলে এরকম আরও গোয়েন্দা গল্প পেয়ে যাবেন, যেমন রুম নম্বর ২, বেনিসংগার, লোহার বিস্কুট ইত্যাদি। গল্পগুলোর লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই। কাল আবার আসছি চতুর্থ পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।